সেজো মামা পাইপটা আস্তে আস্তে করে গুটিয়ে নেয়। তারপর মেশিন বন্ধ করে মাথায় তুলে নিয়ে আমায় তার সঙ্গে সঙ্গে মেশিনের হাত ঠেকিয়ে যেতে বলে। আমিও সেই রকমভাবেই চলতে থাকি। হঠাৎ করেই আমাদের চমকে দিয়ে কেউ বলে ওঠে, কে রে, চলে যাচ্ছিস যে? আমাকে তো ডাকলি, গল্প করবি না? সঙ্গে সঙ্গে আমার শরীরটা হিমশৈলের থেকেও ঠান্ডা হয়ে গেল, আর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। দরদর করে শরীর থেকে ঘাম বেরিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। ভয় পাস না, মেশিন থেকে হাত ছাড়বি না, আমার সঙ্গে সঙ্গে আসবি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার খুব ভালো লাগছে তোমরা এত গল্প শুনছো আমার। আজকে যে আমি ঘটনাটা তোমাদেরকে শোনাতে চলেছি, এই ঘটনাটা একদম সত্য ঘটে যাওয়া ঘটনা, যেটা শুনলে তোমাদের গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে। তো যারা হার্টের পেশেন্ট আছেন কিংবা যাদের প্রবলেম আছে, দয়া করে তারা এই ঘটনাটা শুনবেন না। তো আমি আর দেরি করছি না, সোজা ঘটনা শোনা যাক। চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। লেখক অঞ্জন কুমার। আজ যে ঘটনাটি তোমাদের বলতে যাচ্ছি সেটা একটি নিছক গল্প নয়, আমার সঙ্গে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমার শরীরে হিমশৈলের রেখা ফুটে উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা আমি আজও ভুলতে পারিনি। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাইরে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে। স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। শহরের ধুলো ধোঁয়া আওয়াজের থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি শহর থেকে অনেকটাই দূরে, একটা গ্রামে, যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয়। আজও ট্রেনের ব্যবস্থা নেই। বাসে 2 ঘন্টা লাগে। রাস্তার দুদিকে সারি সারি গাছ, আর তার পেছনে সবুজ ধানের মাঠ। আহা, কি আনন্দই না লাগে গ্রামের এই পরিবেশকে দেখতে। সেদিন 2 ঘন্টা ধরে বাসে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে বাস থেমে নেমে পড়লাম। তারপর পায়ে হাঁটার পথ, কোনো গাড়ির ব্যবস্থা নেই। মিনিট 40 হাঁটতে হয়। যাই হোক, প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথার উপর নিয়ে হেঁটে হেঁটে অবশেষে গিয়ে পৌঁছালাম। অনেক দিন পর মামার বাড়ি গেছি, তাই ওরাও খুব খুশি আমাকে দেখে। সারা দিন সবার সঙ্গে হইচই করতে লাগলাম। অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল, আমার পছন্দের সব খাবার। সারা দিন বেশ ভালোই কাটলো। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মাঠ ঘাট সব খাঁ খাঁ করছিল, মাটি ফেটে চৌচির হয়ে আছে। দিনের বেলায় গ্রীষ্মের প্রচুর দাবদাহ থাকে বলে বেশিরভাগ চাষিরাই দিনের বেলায় মাঠে না গিয়ে রাতের বেলায় ঠান্ডা পরিবেশে মাঠে জল দিতে যায় ধান রুইবার জন্য। আমার মামারাও তার ব্যতিক্রম নয়। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমার সেজো মামা আমায় বলল, চল মাঠে যাব জল দিতে। আমি বললাম, এত রাতে? সেজো মামা তখন বলল, এই গরমে কেউ দিনের বেলায় যায় না, রাতেই যায়। চল, ভয় নেই, আমি আছি তো। আমি আর অজ্ঞতা কথা না বাড়িয়ে সেজো মামার সঙ্গে চললাম। সেই প্রথম রাতে গ্রামকে খুব কাছ থেকে দেখলাম। কি সুন্দর তার রূপ, উফস, অতুলনীয়। আমার সেজো মামা প্রচণ্ড সাহসী আর গম্ভীর রাশভারী লোক, আর আমি ঠিক তার উল্টোটা। তাই ভয়ে ভয়ে মামার সঙ্গে চলতে লাগলাম। সেজো মামা বলল, আমার সঙ্গ ছাড়বি না, ভয় পেলে আমার হাত ধরবি। আমি বললাম, সেজো মামা ভয় দেখাচ্ছ কেন? তাহলে কিন্তু আমি যাব না। সেজো মামা হেসে বলল, চল না, ভয় নেই। আমিও মামার সঙ্গে হাত ধরে হেঁটে হেঁটে যেতে লাগলাম। মাঠে পৌঁছতে প্রায় 20 মিনিট লেগে গেল।
পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখটা রেখে দিল, যাতে ওর থেকে পুরো মাঠটা জলে ভরে যায়। আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ে। ওইখানে খড় দিয়ে ছাউনি করে একটা ছোট্ট চালা মতো করা আছে, আর 3 দিকে দরমা দিয়ে ঘেরা। কিরে, ভয় পাচ্ছিস নাকি? তা একটু করছে বটে। আধ ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাব। ভয় পাসনি? তাহলে আরও ভয় করবে। মনকে শক্ত কর। দুজনে বসে বসে যখন এইসব কথা বলছি, তখন মাঠের উল্টো প্রান্তের জমির আল দিয়ে একজনকে যেতে দেখলাম। তার উচ্চতা হবে প্রায় 9 ফুট। মাথায় মুসলিম মৌলবীদের মতো টুপি, সাদা পাঞ্জাবি আর নীল রঙের লুঙ্গি পরে এক মনে হেঁটে চলেছে। এত রাতে কে বলতো ওটা? যেই হোক, তোমায় দেখতে হবে না। যাচ্ছেই বা কোথায়? আমি কি করে জানবো বলো? তুমি যেখানে আমিও সেখানে। এইসব কথা বলতে বলতে হঠাৎ আমার সেজো মামা আমাকে অবাক করে দিয়ে জোরে হাঁক দিল। কে গো, এত রাত্রে কোথায় যাওয়া হচ্ছে? লোকটি একবার থমকে দাঁড়ালো, তারপর আবার একই রকমভাবে চলতে শুরু করলো। পুকুরের অন্য পাড় দিয়ে হেঁটে হেঁটে গিয়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমরা আবার কিছু না বলে চুপ করে বসে রইলাম। জমি প্রায় জলে ভরে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর আমরাও বাড়ি চলে যাব। কিন্তু ঘটনার শুরু তো হলো তখন থেকেই। হঠাৎ করেই ঘরটা যেন প্রচণ্ড হাওয়ায় দোলনার মতো দুলতে লাগলো। আমরা দুজন বাইরে ছুটে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে কোনো হাওয়া নেই। যেই ভিতরে যাচ্ছি প্রচণ্ড ঝড় শুরু হয়ে যাচ্ছে, আর গোটা ঘরটা দুলছে, কিন্তু যেন বাইরে আসছি আর কিছুই নেই। আমার প্রচণ্ড ভয় হতে লাগলো। মামার হাতটা শক্ত করে ধরে রইলাম। মামা বলল, চল, মেশিন বন্ধ করে বাড়ি চলে যাই। তাই ভালো, আমার খুব ভয় করছে। গতিক সুবিধের মনে হচ্ছে না। মেশিন পাইপ থাক, কাল নিয়ে যাব। এই কথা বলে দুজনে যখন মেশিনটা বন্ধ করব বলে এগিয়েছি, তখন সামনে হঠাৎ করেই সেই 9 ফুটের লোকটা এসে দাঁড়িয়ে পড়ে, আবার অদৃশ্যও হয়ে যায়। আমি ছুটে গিয়ে মেশিনটাকে জড়িয়ে ধরে বসে পড়ি। সেজো মামা পাইপটা আস্তে আস্তে করে গুটিয়ে নেয়, তারপর মেশিন বন্ধ করে মাথায় তুলে নিয়ে আমায় তার সঙ্গে সঙ্গে মেশিনের হাত ঠেকিয়ে যেতে বলে। আমিও সেই রকমভাবেই চলতে থাকি। হঠাৎ করেই আমাদের চমকে দিয়ে কেউ বলে ওঠে, কে রে, চলে যাচ্ছিস যে? আমাকে তো ডাকলি, গল্প করবি না? সঙ্গে সঙ্গে আমার শরীরটা হিমশৈলের থেকেও ঠান্ডা হয়ে গেল, আর প্রচণ্ড ভয়ে কাঁপতে লাগলাম। দরদর করে শরীর থেকে ঘাম বেরিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। ভয় পাস না, মেশিন থেকে হাত ছাড়বি না, আমার সঙ্গে সঙ্গে আসবি। আমি কোনো কথা না বলে ভয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছি, আর মেশিনটাকে শক্ত করে ধরে মামার সঙ্গে একসঙ্গে বাড়ির দিকে হু হু করে চলছি। আর সেও আমাদের পিছনে বারবার একই কথা বলতে বলতে আসতে লাগলো। কিছু দূর আসার পর আর আওয়াজটা শোনা গেল না, কিন্তু দুজনে পরিষ্কার বুঝতে পারছি আমাদের পিছনে পিছনে একটা কুকুর আসছে, কান ঝটকানো আওয়াজ করতে করতে। পিছনে ঘুরবি না, সামনে দেখ, চল। আমি কিন্তু কুকুরকে খুব ভয় পাই, যদি কামড়ে দেয়। তাই থাকতে না পেরে পিছন ঘুরে যা দেখলাম, সেই রকম জন্তু আমি আজও কোনো দিন দেখিনি, আর কোনো বইয়ের পাতাতেও পড়িনি। সাদা ধবধবে একটা বিশাল বাঘের মতো জন্তু, যার কানগুলো কুকুরের মতো, জিভটা বিশাল বড়, মুখ থেকে মাটি পর্যন্ত লুটিয়ে আছে। সে আমাদের পিছনে কান ঝটকাতে ঝটকাতে আসছে। আমি সঙ্গে সঙ্গে আবার সামনের দিকে ঘুরে পড়ি, আর মেশিন সমেত মামাকে জড়িয়ে ধরে ফেলি। সারা শরীর ঠকঠক করে কাঁপছে, গা দিয়ে অঝোর ধারায় ঘাম বেরোচ্ছে, আর আমি প্রচণ্ড ঠান্ডার মধ্যেও আমার শরীরটা হিমশৈলের মতো ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে
মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি তোকে পিছু ঘুরতে বারণ করলাম, তাও তুই ঘুরলি। ভয়ে মুখ দিয়ে আমার কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কাঁপতে কাঁপতে মামার সঙ্গে বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলাম। আবার হঠাৎ করেই সামনের দিকে বাঁশ ঝাড়ের উপর দেখলাম দুটো বিশাল অতিকায় লাল দুটো চোখ টুনি ল্যাম্পের মতো জ্বলছে আর নিভছে। আমরা যত যাচ্ছি সেই চোখও আমাদের পাশে পাশে তত যাচ্ছে। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি, কিন্তু মামার মুখে ভয়ের বিন্দুমাত্র লেজ দেখতে পাচ্ছি না। সে যেন কিছুই হয়নি এইরকম ভাব করে হাঁটছে আমার সঙ্গে। বাড়ির সামনাসামনি আসতেই সেই জন্তু আর সেই দুটো চোখ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। বাড়ির ভেতরে ঢোকার পর সেজ মামা আমাকে ধমক দিতে লাগলো। তোকে বারবার বারণ করলাম পিছনে দেখবি না, কথাটা তোর কানে যায়নি, তাও তুই পিছনে ঘুরে দেখলি। আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে উল্টে পড়ে গেলাম। জ্ঞান ফিরল পরের দিন রাতে। প্রচণ্ড জ্বর, উঠতে পারছি না। আমার খবর পেয়ে বাড়ি থেকে বাবা মাও ছুটে গেছে সেখানে। কোনো ওষুধেই কিছু কাজ হচ্ছে না। ডাক্তার সব সময় পাশে বসে আছে। শেষে ডাক্তার বলল, গতিক সুবিধার মনে হচ্ছে না, তোমরা শহরে বড় হসপিটালে নিয়ে চলে যাও। পরের দিন আমায় কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানেও একই অবস্থা, জ্বর কিছুতেই নামছে না। এরই মধ্যে সেদিন রাতে আমার সেজ মামা স্বপ্নে দেখেছিল ওই লোকটি মামার কাছে এসেছে আর বলছে, তোর ভাগনাকে আমাকে দিয়ে দে, ওকে কিছুতেই ভালো করতে পারবি না। আমাদের বাড়িতে যুগ যুগ ধরে কালী পুজো হয়, খুব জাগ্রত। বিপদে আপদে সবাই ছুটে আসে মায়ের কাছে, সুবিচারও পায় সবাই। আমার ঠাকুমা প্রতিদিন সেই ঠাকুরের পুজো করতেন। সব কিছু শুনে আমার ঠাকুমা কালী মায়ের ফুল বেলপাতা দিয়ে মন্ত্রপুত করে একটা মাদুলির ভেতরে ভরে আমার হাতে পরিয়ে দেয় আর ঠাকুরের চরণামৃত আমার মুখে দিয়ে দেন। মাদুলি পরার 3 ঘন্টার মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি। তারপর আমার ঠাকুমা আমাকে নিয়ে তারাপীঠের মহারাজের কাছে যান। তিনি 2 দিন ধরে হোমযজ্ঞ করে সেই মৌলবী আত্মাকে বশ করেন এবং আমাকে মুক্তি দেন সেই বিপদ থেকে। তারপর থেকে আর কোনো দিন আমাকে এই রকম বিপদের মধ্যে পড়তে হয়নি। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।